আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এরই মধ্যে জেনেছেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ঢাকা ৮ আসনের জাতীয় সংসদের জন্য মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। আমার যেই আলোচনাটা যেই জায়গাতে আমি করছি সেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে সবাইকে শাহবাগে আসার জন্য, জড়ো হবার জন্য, এবং তাদের যে মোদ্দা কথাগুলো এই শাহবাগে এসে তারা কি করবে সেটি হচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে, অসহযোগ আন্দোলন করতে হবে, ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে, বাংলাদেশকে অচল করবার মধ্য দিয়ে ভারতকে মেসেজ দিতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এই ধরনের নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ শাহবাগে জড়ো হয়ে একটা অ্যানার্কি বা বাংলাতে যেগুলোকে আমরা বলি নৈরাজ্য তৈরি করা, সেটা তৈরি করবে, এই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ চলছে। আমি একদম লিগ্যাল পার্সপেক্টিভ থেকে কয়েকটা প্রশ্ন তুলতে চাই যেটা আমার মনে হয় এই মুহূর্তে জরুরি। প্রথম কথা হচ্ছে যে হাদিকে যারা হত্যা করলো বা হাদি নিহত হলো, এরকম রাজনৈতিক কর্মী বা এই ধরনের নৈরাজ্যকারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে, এটা নতুন না। অনেক সন্ত্রাসী এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপে। একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আলটিমেটলি ঘটনাটা যে হয়েছে সেটা হচ্ছে যে এই হাদির এই হত্যাকাণ্ডের তদন্ত আইন শৃঙ্খলা বাহিনী করবে, খুঁজে বের করবে কারা খুন করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে হলো। কিন্তু এটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্কটা আসলে কি? এইটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বই বা কি? এইটার সাথে অন্যান্য দেশের সম্পর্কই কি? ভারতের হাই কমিশন ঘেরাও করবে ঢাকাস্থ যেটি আছে সেটা, এবং ঢাকার বাইরে যা আছে সেখানেও আক্রমণ হতে পারে, এগুলো আমি শুনেছি। আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদির এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি। ভারতের সম্পর্কের একটা ক্লু আছে এইটা বলে যে যারা খুন করেছে বলে অ্যালেজডলি বলা হচ্ছে, যদিও নিশ্চিত না যেহেতু ট্রায়াল শুরু হয় নাই, কোনো প্রমাণ নাই, তদন্ত নাই, বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে। তো অতীতে তো আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে খুন খারাপি করে আমেরিকাতে চলে গেছে। জাতির জনককে হত্যাকাণ্ডের পরে লিবিয়াতে গেছে খুনিরা, আমেরিকাতে গেছে, কানাডাতে গেছে। 10 লাখ অস্ত্র মামলার আসামি কিংবা গ্রেনেড হামলার আসামি ইংল্যান্ডে ছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম হোতা চৌধুরী মঈনুদ্দিন ইংল্যান্ডে দশকের পর দশক কাটিয়ে দিয়েছে। মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, এরকম অনেক জায়গাতে খুনিরা গিয়ে পালিয়েছে। শুধু পার্টিকুলারলি একটা খুনের ঘটনাতে ভারতকে এইভাবে আঙুল তোলা, ভারতের হাই কমিশন দখল করা, এইটা যতটা না এই ক্ষোভের বহিঃপ্রকাশ ততটাই রাজনৈতিক। বাংলাদেশে ভারত বিদ্বেষী যেই অংশটা আছে 5ই আগস্টের পরে, তারা সেটাকে সম্প্রসারণ করে পুরো বাংলাদেশ ব্যাপী যে ছড়িয়ে দেবার যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেরই এক একটা পরিকল্পনা, বই অন্য কিছু না। আপনারা আমাকে একটা কথা বলেন তো, যে ধরা যাক ভারতে পালিয়ে গেছে, ভারতকে সেটা জানানোও হলো, ভারত সেই অপরাধীদেরকে ধরলো, আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো। এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে, ভারত যদি তাদেরকে ধরে তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে, তার বিচার ভারতে হবে। ভারত তো যদি ধরেও সে তো বাংলাদেশের কাছে ফেরত দিবে না, ভারত সেখানে বিচার করবে, একটা লম্বা ট্রায়াল হবে, শাস্তি হবে। বাংলাদেশ যদি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং সেই শাস্তি শেষ হওয়ার পর বাংলাদেশ অথরিটির অনেক রুলস এন্ড প্রসিডিউর আছে যেটা মেনটেন করে ভারত হয়তোবা ফেরত দেবে, সেগুলো ডিপেন্ড করবে অনেক রুলস এন্ড রেগুলেশন, আইন, এগুলোর উপরে। আমি সেগুলোতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা কি, এইটা জানা দরকার। আমার একই সাথে জানা দরকার যে ভারতের সাথে এটা সম্পর্কটা কি, ভারত এখানে কি করেছে। একই সাথে বুঝতে পারছি না আওয়ামী লীগই বা এখানে কি করেছে। কেননা যেই ছেলেটি বা যেই ছেলে দয় বা যেই গোষ্ঠী তাকে হত্যা করেছে বলে
এদের পক্ষের লোকজনই বলছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা ওসমান হাদির নির্বাচনী প্রচারণাতে অংশ নিয়েছে, শরীফ ওসমান হাদির সাথে তার ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে যাচ্ছে, তার সাথে বসে চা খাচ্ছে, তার সাথে ঘুরছে। আমি আগেই বলেছি যে 5ই অগাস্টের পরে যখন এই জুলাই সন্ত্রাসীদের সাথে বা এই এনসিপি বলেন, এই টোকাইরা বলেন, এদের সাথে আগে আওয়ামী লীগ করতো, আগে যুবলীগ করতো, আগে ছাত্রলীগ করতো, এমন কেউ যদি তাদের সাথে থাকে, আদৌ কি তারা আওয়ামী লীগ? এটা তো সবাই জেনে গেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লুঙ্গির নিচে অনেকে ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে হাসনাত, সার্জিস, তারা তো একেবারে পুরো পোস্টেড নেতা ছিল। সাদিক কায়ুম, SM ফরহাদ জামাতের সাদিক কায়ুম, তারাও তো আওয়ামী লীগের, ছাত্রলীগের ছিল। তাদের ব্যাপারে বিধানটা কি তাহলে? ফলে পুরো ব্যাপারটাই যেটা দাঁড়িয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে অযৌক্তিক, কোনো ধরনের রিজন ছাড়া, কোনো ধরনের কিচ্ছু ছাড়া শুধুমাত্র একটা দেশকে আপনার বিষেধাগার করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতি করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতির অংশটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে। এটা সিম্পলি একটা নোংরা রাজনীতি, বই কিছুই না। আমি যদি শুধু যুক্তির অংশটাই ধরি, সেই হিসেবেও তো আসলে ভারতকে কোনোভাবে দোষী সাব্যস্ত করা কোনোভাবে যায় না, মানে একটা ক্লু তো আমার কাছে নাই। সো এই কথাটা বলার জন্যই এসেছি। আমি আবারও বলছি যে শরীফ ওসমান হাদি গত 15 মাসে যা করেছে, যে নোংরামো করেছে, সেগুলো আপনারা দেখেছেন। কি ভয়ঙ্কর ভাষা, কি মানে তার ভাষার মধ্যে মার ছাড়া একে পিটাও, তাকে পিটাও, ওকে ধরো, ওর অমুক ছিঁড়ে ফেলো, তমুক ছিঁড়ে ফেলো, ওকে রাজনীতি করতে দিব না, মানে মেরে ফেলো, কেটে ফেলো ছাড়া এই ছেলের মুখে আল্লাহর কিছুই দেয় নেই। সো এরকম একটা লোক যদি তরুণদের আইডল হয়, আদর্শ হয়, তাহলে এই তরুণদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার প্রয়োজন রয়েছে। দেশের মানুষের রুচি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ রয়েছে। এতটুকুই আমি বলবো। অতীতে তো আমি কম দেখিনি এই ভারত বিদ্বেষী। আপনাদেরকে একটা গল্প বলে একটু শেষ করি। সেটা হচ্ছে মাওলানা ভাসানী ভয়ঙ্কর রকমের ভারত বিদ্বেষী হয়ে গেছিলেন একটা সময়। সেগুলো সলুক সন্ধান করতে করতে আমরা পরবর্তী সময় জানতে পারি যে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ঠিক পরপর মাওলানা ভাসানী ইন্দিরা গান্ধীকে 2টো চিঠি লেখে। ওই 2টো চিঠির মধ্যে বলা হয় যে আসামের ধুবড়ী অঞ্চলে উনাকে যাতে 5 বিঘা জমি ইন্দিরা গান্ধী দেন। কেন ইন্দিরা গান্ধী জমি দেবে? কারণ সেখানে তিনি জন্মেছেন, শেষ জীবনটা তিনি সেখানে থাকতে চান। তিনি এই চিঠির ভিতরে বলেছেন, মা জননী গো, আমি আপনাকে আর ওইখানে ভারত বিদ্বেষী রাজনীতি করব না। আমাকে মানুষ চীনপন্থী রাজনীতিবিদ বলে, আমি আসলে ওরকম না, আপনি ভুল বুঝছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। অনুগ্রহ করে আপনি আমাকে 5টা বিঘা জমি দেন, আমি সুখে শান্তিতে আমার জীবনের শেষ দিনগুলো আমি সেখানে পার করতে চাই। ইন্দিরা গান্ধী এই চিঠির জবাব দেননি, পাত্তাও দেননি। তিনি খুবই অপমানিত বোধ করেছেন। এরপরই তিনি ভারত বিদ্বেষে নেমে গেছেন। আরেকটা ঘটনা আছে মুক্তিযুদ্ধের পরপর, আমরা এটা জেনেছি হচ্ছে মিডনাইট ম্যাসাকার, সুখরঞ্জন দাশগুপ্তের বইয়ে, এবং আগের যে ঘটনাটি বলেছি সেটা হচ্ছে যে ভাসানীরই PS সাইফুল ইসলামের গ্রন্থের মধ্যে জেনেছি। গ্রন্থটির নাম হচ্ছে স্বাধীনতা ভাসানী ভারত, সাইফুল ইসলাম এই গ্রন্থের মধ্যে, আর মিডনাইট ম্যাসাকার ইন ঢাকা এই গ্রন্থের মধ্যে। তো মিডনাইট ম্যাসাকারে যেটা জেনেছি যে মুক্তিযুদ্ধের পর মাওলানা ভাসানীর সন্তোষে যে বাড়িটা ছিল সেটা পাকিস্তানি হানাদাররা পুরো গুড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তো এই বাড়িটা নতুন করে বিল্ড করবার জন্য, ঠিক করবার জন্য ভারতীয় এমবিসির কাছে মাওলানা ভাসানী 40,000 রুপি চান। ভারতীয় এমবিসি বলেন যে দেখেন, আপনারা এখন একটা রাষ্ট্র, আপনার একটা রাষ্ট্র, আমরা কেন ওই টাকাটা দিব? আপনাদেরকে যদি এই টাকাটা আমি এখন আপনাকে দেই তাহলে বাংলাদেশ সরকার জিনিসটাকে ভালোভাবে নেবে না। আপনি বাংলাদেশ সরকারের কাছে চাইলে বাংলাদেশ সরকারই আপনাকে টাকা দেবে। ভাসানী প্রচন্ড রাগ করলো। তার 1 বছর বা 2 বছর পরে আমরা দেখতে পারলাম যে ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করছে, ভারত বিদ্বেষী গরম গরম বক্তৃতা দিচ্ছে। অথচ এই যে মাওলানা ভাসানী এই গদগদ চিঠিটা ইন্দিরা গান্ধীকে লেখলো তার 5 বিঘা জমির জন্য, তাকে একটু স্থান দেওয়ার জন্য, এগুলো কিন্তু ছিল তার মূল নিয়ামক। ভারত বিদ্বেষী রাজনীতি হয়েছে তার ম্যাটেরিয়াল যে পাওনাটা সে পায়নি সেটির প্রেক্ষিতে। এটি কোনো আদর্শের ব্যাপার কখনোই ছিল না। ঠিক এখনো যারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে তাদের ম্যাটেরিয়াল পাওনা রয়েছে, তাদের সুযোগ সুবিধা চাওয়ার রয়েছে, এবং সেটির জন্যই তারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে, যাতে 2টো টাকা পয়সা রোজগার হতে পারে ভারত বিদ্বেষী অংশটাকে চাগিয়ে দেওয়ার মাধ্যমে।
এক হাদির জন্য বাংলাদেশ জ্বালায় ফেলাইতেছে, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সেরকম না। এখানে হাদি একটা জাস্ট ছুতা। আসল কাজ হলো বাংলাদেশকে তারা জাহান্নাম বানাবে, যে কোনো ভাবেও বাংলাদেশে জাহান্নাম বানাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না। এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে, তারেকের আশাটাকে বন্ধ করতে হবে, এটা হচ্ছে মূল। এই ভারতে কিছু না, আর এই ওসমান হাদিও কিছু না। ওসমান হাদি এরা তো শহীদ হওয়ার জন্য আগে থেকে বসেছিল। তাহলে কি এখন প্রতিটা এক একজন ফাল পারবো, ইচ্ছা করে থ্রেট দিব, একজন একজনকে ভারতকে হুমকি দিব, ওরে হুমকি দিব, 7 সিস্টার উড়ে ফেলাইবো, আর এক একজন মরবো, আর এক একজন শহীদ দিবস পালন করবো, ফাইজলামি টাকা পায় না। তাহলে 1971 সালে তো আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে। তাহলে পাকিস্তান এমবেসি আমরা করতে দিলাম কেন? কেন দিলাম? সেটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের, যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে। তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি 16 ডিসেম্বর আসলে। সেটা কেন করবো না আমরা? সেটা আগে বলা উচিত যে চৌধুরী মনুদ্দিনরা যখন আমাদের আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে, তারা যখন চলে গেল ইংল্যান্ডে, আমেরিকায়, এই সকল রাজাকাররা, এই সকল আলবদররা, তাহলে সেটার জন্য আমরা কি করব এখন? তাহলে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দিব? ওই হিসাব নিক না আগে। কি এক ওসমান হাদি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে? না, এটা ওসমান হাদি ফ্যাক্টর না, কারণ ওর ভিতরে ডর ঢুকছে। এই জেহাদিকে ভিতরে ডর ঢুকছে। এই যে এনসিপির পোলাপান, চ্যাংরা পোলাপান, ওকে ভিতরে ডর ঢুকছে। চ্যাংরা তো রক্ত গরম তো, ওই যে ফাল পারছে, মনে করছে হাসিনারে ফালাই দিছি, জনগণরে আসলে ওকে পিছিয়ে ছিল ওই সময়, অগতের শক্তিটা দূর, ওইটা তারা বুঝে নাই। ওটা এখন বুঝবো, বুঝছেন না? কারণ কি জানেন, এগো ভিতরে ডট ঢুকিয়ে গেছে। চিন্তা করে ওসমান নাদিরে ফালাই দিছে, কোন দিন আমারে ফালাই দেয়, কোন দিন ওরে ফালাই দেয়। এদের খাওন দান বন্ধ হয়ে গেছে, এদের বেসিক্যালি খাওন দান বন্ধ হয়ে গেছে। এর জন্য ডরের চোট এগুলি করতেছে। ওই যে মোমবাতি নিবার আগে বুদবুদ করে, কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্র সমালোচিত হয়ে গেছে। কারণ ইউনূস সরকার প্রচন্ড সমালোচিত হয়েছে, গণতন্ত্র গণটিপে হত্যা করছে, বিচারের নামে প্রহসন করছে। আরে ভাই, আওয়ামী লীগের বিচার করে না, না করছে কে? সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই, করছেন বিচারের নামে প্রহসন, করছেন ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই, তাজুলের মতো রাজাকারদের বিচার করেন নাই, করছেন। তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এমনকি পার্শ্ববর্তী সকল দেশের কাছে এরা আবেদন হারাই ফেলছে। এদেরকে সবাই সন্ত্রাসী মনে করে। এখন তাই ফাল পারতেছে। আর ওই যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে ইল্লু পিঙ্কু এদেরকে বাতাস দেয়, এদেরকে উস্কায় দেয়। এদেরকে উস্কানের ফলে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলি তো বহুত আগেই টার্গেট। কারণ ওই যে আরেক রাজাকার আছে না, রাজাকারের পোলা মাহমুদুর রহমান, আমার দেশ, যার মায় কিনা সংগ্রামের এডিটর ছিল, এই রাজাকারের জারদ সন্তান মাহমুদুর রহমান, বুঝছেন না? এই মাহমুদুর রহমান আমার দেশের পত্রিকার ব্যবসা বাড়ানোর জন্য ওই আগুন জ্বালাই দিব, আপনার ডেইলি স্টার আগুন জ্বালাই দিছে, প্রথম আলো আগুন জ্বালাই দিছে, মানুষগুলোর জীবন বিপন্ন করছে। ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে, তাদের শরীরে আঘাত করছে, তারা পুইরা মরতে নিছিল, মরে গেছে কিনা কয়জন কে জানে। এরপর যদি লুপিকে কয় না থাক, ফিরে আসো, চলবো না, ক্রাইম কিন্তু তোমরা করে ফেলছো লুপিঙ্কু। ভারতের সাংবাদিকরা, ভারতের সরকারের, যদি কেউ শুনে থাকে, এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করে এই ইল্লু পিঙ্কু জাগের বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নালিশ দিয়ে রাখছি, এগুলো ঘাড়ের ধইরা জেলের ভিতরে পড়া। এই আইন কিন্তু আছে, আন্তর্জাতিক লতে এই স্টেপ নেওয়া যায়। তাহলে ইল্লু পিঙ্কুরে সোজা করা উচিত। এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনালগুলি আছে না, এই যে হাসনাত আব্দুল্লাহ, ফাইনালামু কইরালামু, খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল্লা গেছে গা জিহাদিগুলি। আজকে দেখলাম এইগুলি ফুল্লা ফুটবলের মতো হয়েছে, এক একটা খাইতে খাইতে উপরে দেয়া খায়, নিচ দেয়া খায়, ব্যাংকে খায়, গলা দিয়া খায়, খাইতে খাইতে তো গলা এই পর্যন্ত ঠেকে গেছে। এই মালগুলিরে অ্যারেস্ট করা, এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি আসবে না। বেশি না, 1000 এই সকল পোলাপান অ্যারেস্ট করে ফেলা উচিত। পোলাপান, মৌলবি, সলবি যা আছে অ্যারেস্ট করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত। হ্যাঁ, একেবারে ব্রিফ ট্রায়ালে, সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত। এগুলো সব জিহাদি ক্রিমিনালস। কথা কন না কেন? স্টেট বলেন,
আর বিএনপি আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে। ভাই আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না, বিএনপির ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক। আর বিএনপি যা অন্যায় করছে তারও বিচার হোক। বিএনপি তো সন্ত্রাসী পালা শুরু করছে, এগুলো তবা করুক। এই যে আজাদ আড়াই হাজার সন্ত্রাসী না, এটা পাল্টাছে না, এগুলি তবা করে বিএনপি আওয়ামী লীগ দুইজনে দেশের জন্য কাজ করুক, এরা দেশে ইউনাইটেড হয়ে যাক। সবার উপর বাংলাদেশ, সবার উপর 1971 সাল, সবার উপর আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, এরা একত্র হয়ে যাক। এই দুই দল একত্র এই হারামজাদা গুলির পেতানি দেখ না কেন, সবগুলির বাইন্দা ভিতরে বলুক না কেন, কেন বলবে না? সবগুলি শয়তান। এখন এই কথা কইতে লজ্জা পান কেন? লজ্জা পান, রেখা টেকা করার দরকার। এরা জিহাদি, বাংলাদেশ জিহাদিতে পাল্লায় পড়ে গেছে। আমরাও ট্রিক্ট হয়েছিলাম। শুনেন, শেখ হাসিনার সরকারের পরিবর্তন হোক, গণতন্ত্র ফিরে আসুক, আমিও চাইছি, সবাই চাইছি, আমরা সংগ্রাম করছি, কিন্তু নিশ্চয়ই দেশটাকে জেহাদিরাতে তুলে দিতে চাই নাই। সেই সকল বিকৃত ইসলামের বিকৃত ব্যাখ্যায় জেহাদি এগো কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যারা তারা নাস্তিক বানাই দিব, যারা তারা কাফের বানাই দিব, যারা তারা মুরতাদ বানাই দিব, যারা তারা আগুন জ্বালাই দিব, ইসলামের এই অবমাননা করছে, ওই অবমাননা করছে, এগুলি করে যারা তারা ভয় দেখাইবো, এগুলির ফেস করেন না কেন একত্রভাবে? বাংলাদেশে এদের সংখ্যা বেশি না, এরা হইতেছে ইউনাইটেড মবক্রেসি, খেয়া দেয় কাজ দেয়, এগুলো ব্যক্তিগত পর্যায়ে একটা ভালো চাকরিও পাইব না এই সকল পোলাপান। এরা ওই থাগারি করে খাইতে খাইতে ফুটবলের মতো ফুলবো, বুঝছেন না? সুতরাং বাংলাদেশকে বাঁচাইতে হলে এদের বিরুদ্ধে ইউনাইটেড হইতে হবে। আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে ইউনূস সাহেব আপনি দেখতেছেন না, যারা একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি হাই কমিশন এরা আক্রমণ করে, এরা প্রোটেস্ট, এরা আক্রমণ করে, এরা থ্রেট দেয় বাংলাদেশের মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে। প্রতিবেশী রাষ্ট্রে ভুল করলে তার, আমিও তো ভারতের অনেক সমালোচনা করি ভারতের সরকারের, কিন্তু এর অর্থ কি ভারতের হাইকমিশন জ্বালাই দিব? ভিয়েনা কনভেনশন আছে কি করতে? আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইনকে চিপায় পড়তেছে এটা বুঝেন ডক্টর ইউনূস? আপনার আজকে আছেন, কালকে নাই, হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন। বাংলাদেশে কি হবে তাহলে? এটা কি আপনার দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশের পেনাল করে দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশ আর্মি প্রধান কি করেন ভাই? আপনি কি ওয়াকার সাহেব, আপনি কি করেন? আপনি তো বলছেন আপনার উপরে আস্থা রাখার জন্য। স্ট্রং হন, অ্যাকশনে যান, এই বান্দর গুলিনে ধরেন, দেশকে ঠান্ডা করেন। কথা নেই, বার্তা নেই, ট্রাক্টর নিয়ে গিয়া বিল্ডিং ভেঙে ফেলাইবো, আগুন জ্বালাই ফেলাই দিব। কয়জন এটা এরা কয়জন? 1000, 2000, 3000, 5000, 10,000 এর উপরে না। এই 10,000 আপনি ডান্ডা দিয়ে ঠান্ডা করেন, বেশি না, কয়েকশো আর্মি অফিসার লাগবে, আর্মি লাগবে, সোজা করে দেন, দেখবেন এগো পিছিয়ে কুত্তাটাও ঘরাইব না, বুঝছেন? বাংলাদেশকে আর কত জাহান্নাম বানাইবেন আপনারা? আর কত জাহান্নাম হইতে দিবেন আপনারা? এটা ভাবতে হইব। এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব, যদি চায় ঘোষণা দেখ, তাহলে আমরাও প্রস্তুত হই। বাংলাদেশকে বিএনপি আওয়ামী লীগ আপনি যাই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, বাংলাদেশকে মদ থেকে বাঁচাইতে হবে। তার জন্য যা দরকার, যদি আমাদেরকে তৈরি হইতে হয় তার আমরা তৈরি হব। যদি মারামারি করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাইতে হয়, তো তাই সেটাই আমাদের করতে হবে। কি করা? যদি সরকার আমাদেরকে হেল্প না করে, বাংলাদেশ আর্মি হেল্প না করে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। তাহলে আমরা ডান্ডা রেডি করি ঠান্ডা করার জন্য, আর তো উপায় নাই আছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি আক্রান্ত হন। এর প্রতিবাদে আহত 15ই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন যে ভারতই এই সমস্ত করেছে, যারা খুন করেছে তারা এখান থেকে পালিয়ে ভারতে চলে গেছে। যদিও বাংলাদেশের পুলিশ বলেছে এরকম কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই, কিন্তু তাদের হাতে, পুলিশের হাতে না থাকলেও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু এই ঘটনাটা নিয়ে ভারতের হাই কমিশনারকে প্রণয় বার্মাকে ডেকে নিয়ে তাকে কাছে প্রতিবাদ জানিয়েছে। তো যাই হোক, এই হত্যাকাণ্ডের বা হত্যা চেষ্টার প্রতিবাদে কেউ বলছেন তিনি এখনো বেঁচে আছেন, কেউ বলছেন মরে গেছেন। যাই হোক, এই খালেদা জিয়ার মতো হাবভাব এখানেও। যাই হোক, 15ই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দেন। সেই প্রতিশোধের অন্যতম অংশ কি? সেটা হলো 7 সিস্টার্সকে অশান্ত করা, উলফা নেতা পরেশ বড়ুয়ার পাশে দাঁড়ানো। জানা যাচ্ছে পরেশ বড়ুয়া ও তার পরিবার ঢাকা সরকারের সংরক্ষণে বহাল তবিয়তে এখন আছে।
এখানেই শেষ নয়, ভারত বিরোধী এই শক্তির সাহস এত বেড়েছে যে নানান উৎপটাং হাস্যকর পাগলের মতো অভিযোগ তুলে ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছে এবং আক্রমণ করে সেখানকার সমস্ত ইট খুলে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। এই যে হঠাৎ এতটা আক্রমণাত্মক হয়ে উঠল বাংলাদেশের এই সরকার এবং তার সঙ্গে সঙ্গী সাথীরা, এর কারণ কি? এটা স্পষ্ট ইউনূস সরকারের উস্কানি আছে এর পেছনে। অনেকেই বলছেন এত ভারত বিরোধী প্রচারের উদ্দেশ্য কিংস পার্টির সমেত নির্বাচনের ময়দানে থাকা ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাইলেজ দেয়া। তার জন্যই রাষ্ট্রীয় স্তরে এই প্রচারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। এর সঙ্গে আছে এই সরকারের যে কোনো ভাবে ক্ষমতায় টিকে থাকার ইচ্ছা। এই নির্বাচন স্থগিত হলে ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারবেন, তাই এই ভারত বিরোধী প্রচারের ঝড় তুলেছে যারা, তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি। এই জন্যেই ক্রমাগত সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য আসছে সরকার ও বেসরকারি বিভিন্ন মহল থেকে। এটাও নিঃসন্দেহে উস্কানি, কিন্তু কথা হচ্ছে ভারত কি এই উস্কানিতে পা দেবে? এই প্রসঙ্গে পরে আসছে। তার আগে এই যে ভারত বিরোধী মনোভাব এবং প্রচারের ঢেউ হঠাৎ উঠে এসেছে, তা যে কেবল আবেগের বহিঃপ্রকাশ তা নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে। সেই কৌশল বিষয়ে কয়েকটি কথা। প্রথমে আসি, ভারত বিরোধী এই প্রচার কি রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু? এই বিষয়টিতে ভারত বিরোধী অবস্থান বর্তমান সরকারের জন্য নিশ্চিতভাবেই একটি কৌশলগত হাতিয়ার। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে, যেমন কি নির্বাচন যদি হয় সত্যি সত্যি, যেটা হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে জনসমর্থন পাওয়ার জন্য জাতীয়তাবাদের সুরসুরি দিয়ে ভোট নেওয়ার কৌশল হিসেবে এটাকে হতে পারে। বাংলাদেশে ভারত বিদ্বেষী একটা ভোট ব্যাংক রয়েছে। অন্তর্বর্তী সরকার বা তথাকথিত কিংস পার্টিগুলো যদি ভারত বিরোধী কড়া অবস্থান নেয়, তবে তারা দ্রুত এই জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে পারে এবং সেই আদায়টা যে যত ভারত বিরোধী অবস্থান নেবে সে ততটা বেশি পাবে। তার জন্য বিএনপির ওই নেতা, ওই কি যেন আব্দুল হক, ওই রাওয়ার নেতা, তিনি পর্যন্ত এই কথা বলছেন যে সেভেন সিস্টার্স নিয়ে। একে রাজনৈতিক পরিভাষায় মাইলেজ পাওয়ার চেষ্টা বলা যেতে পারে। এরপরে দেখুন, পূর্ববর্তী সরকারের বিরোধিতার একটা কৌশল থাকতে পারে। যেহেতু শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল, তাই বর্তমান সরকার নিজেদের স্বতন্ত্র ও সার্বভৌম প্রমাণ করতে কে কতটা ভারত বিরোধী অবস্থান নিতে পারে তার প্রতিযোগিতায় নেমেছে। তো ইউনূস সরকারের অবস্থান, এটা তো গেল রাজনৈতিক দলগুলোর অবস্থানের কথা। এইবার ইউনূস সরকার তারা কি ভাবছে? দেখুন, নির্বাচন স্থগিত হওয়া বা দীর্ঘায়িত করার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল বেশ আলোচনা করছে। ডক্টর ইউনূস বারবার রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছেন। ভারত বিরোধী সেন্টিমেন্ট বা অস্থিরতা জিয়ে রাখলে দেশের পরিস্থিতি স্থিতিশীল নয় বা বিদেশি হস্তক্ষেপের হুমকি আছে, এই অজুহাতে নির্বাচন স্থগিত করা যেতে পারে। এবং নির্বাচন স্থগিত যদি করা হয়, যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, তবে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকবে। ভারত বিরোধী ইস্যুটি জনগণের মনোযোগ যে আসল সমস্যাগুলো থেকে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সেখান থেকে সরিয়ে রাখবে অন্যভাবে ভারত বিরোধী মনোভাবে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, নিয়ম অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে প্রশাসন চলে যাওয়ার কথা, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন যাওয়ার কথা। নির্বাচন পরিচালনার ব্যাপারে সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করা, অবৈধ অস্ত্র বা লুট করা অস্ত্র উদ্ধার করা, দুর্বৃত্তদের গ্রেপ্তার করা ইত্যাদি ব্যাপারে সুরক্ষা বাহিনীগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়ে যাওয়াটাই হচ্ছে নিয়ম। তেমন কিছু উদ্যোগ কি দেখা যাচ্ছে? আদৌ নয়, বরং খবর আসছে একাধিক কেন্দ্র থেকে বিএনপি সহ অন্য দলের মনোনীত প্রার্থীরা নিজেদের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে ভোটে দাঁড়াতে চাইছেন না। এমনকি দল তাদের নাম ঘোষণা করলেও তারা তাদের নাম উইথড্র করে নিচ্ছে এবং রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে সে কথা বলছেন
কিংবা কারো না কারো ভয়ে বলতে বাধ্য হচ্ছেন যে আমি আর ভোটে নেই। নির্বাচন কমিশনের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, কিন্তু দেখা যাচ্ছে এসব ঘটনাকে সামান্য ঘটনা বলে পাশ কাটিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনার। কিন্তু তার উচিত ছিল এই যে পারিবারিক সুরক্ষার ভয়ে ভোটে দাঁড়াতে চাইছেন না যারা, সেই ভয়ের উৎস খুঁজে বের করা ও ব্যবস্থা নেওয়া। উচিত ছিল এটা দেখা যে কাদের ভয়ে বিবৃতি পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন এরা। স্পষ্টত বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দানের বাইরে রেখেও নিজেদের নিরাপদ ভাবছেন না কেউ কেউ। এরা বিএনপিকেও ভয় পাচ্ছে, আবার বিএনপিও জামাতকে ভয় পাচ্ছে। সবাই একে অপরকে ভয় পাচ্ছে। উত্তর পেতে কেন ভয় পাচ্ছে এই রকেট সায়েন্স জানার দরকার নেই। এরা বাংলাদেশের গোঁড়া ইসলামপন্থী শক্তি, সেই সঙ্গে পাকিস্তানপন্থী এবং তীব্র ভারত বিরোধী। মোহাম্মদ ইউনূস এদের জোরে টিকে আছেন ক্ষমতায়, কিন্তু ইউনূস তো নিজে গোঁড়া ইসলামপন্থী নন। তাহলে তিনি কেন এই জোটে সহজ হিসেব? জামাত ও তার সঙ্গীরা জানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের মূল চাবিকাঠি জামাতের দখলে, ইসলামপন্থীদের দখলে। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের দখল এখনো নিতে পারেনি তারা। অনেকটা এগিয়েছে বটে, তবে এখনো অভীষ্ট লক্ষ্যে যাওয়া যায়নি। তার জন্য সময় চাই। তারা এই মুহূর্তে নির্বাচনে যেতে চায় না। আবার মোহাম্মদ ইউনূস চান না নির্বাচনে, তিনি চান যত দীর্ঘ সম্ভব ক্ষমতায় থাকতে। সুতরাং মিলে গেল দুই পক্ষের স্বার্থ। অথচ বিশ্ব জনমতের চাপ, আন্তর্জাতিক প্রেসারে নির্বাচন ডাকতে বাধ্য হয়েছে সরকার। ডেকেছেন বলে যে করতে হবে নির্বাচন তা তো নয়, কোনো কারণে ভন্ডুল করে দিতে পারলেই কেল্লা ফতে। আর এই রাস্তায় হাঁটতে গিয়ে ভারত বিরোধিতায় এই সান্দেহা। এখানে কার্যসিদ্ধি না হলে সীমান্তে বিজিবিকে দিয়ে গুলিগোলা চালাবার প্ল্যানও আছে ইউনূসের। একটা সময় খবর ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিজিবি কর্তাদের স্পষ্ট আদেশ দিয়েছেন বিজিবি শুধু সেনার অর্ডার মানবে, আর কারো অর্ডার নয়। কিন্তু ওয়াকারুজ্জামান এখন এতটাই চুপচাপ যে মনে প্রশ্ন জাগে, জেনারেল সাহেব বেঁচে আছেন তো? বিজিবি কি করবে না করবে সেটা না দেখে দেখা যাক বাংলাদেশের পক্ষ থেকে আসা এইসব কথায় খেপে গিয়ে ভারত কি কিছু করতে পারে। আরো পরিষ্কার করে বলি, ভারত কি কোনো সামরিক অভিযান করতে পারে? ভারত কি এই প্ররোচনায় পা দেবে, বা ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে? ভারতের পররাষ্ট্র নীতি সাধারণত আবেগের চেয়ে কৌশলগত স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের উপর ভিত্তি করে তৈরি হয়। কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স ভারত সবসময় দেখায়। তাই সম্ভবত এখনই কোনো চরম প্রতিক্রিয়া দেখাবে না। দিল্লি খুব ভালো করেই জানে যে নির্বাচনের আগে এই ধরনের রেটরিক বা বাগাড়ম্বর অভ্যন্তরীণ রাজনীতির অংশ। ভারত এই ফাঁদে পা দিয়ে কোনো কড়া মন্তব্য করলে তা উল্টো ইউনূস সরকারের ভারত বিরোধী প্রচারণাকেই সত্য প্রমাণ করতে সাহায্য করবে এবং ইউনূসের প্ল্যান কার্যকর করতে সাহায্য করবে। সুতরাং ভারত যথাসম্ভব চেষ্টা করবে সামরিক অভিযান না করতে। এই মত যেমন একদিকে, তেমনি ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক মহলে আর একটি মত আছে। সেটা হলো গত 54 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে ভারতের সেভেন সিস্টার্স এর ভৌগোলিক অবস্থানকে এবং তাদের ভালনারেবিলিটিকে বারংবার ব্ল্যাকমেল করেছে ও করছে বাংলাদেশের বিভিন্ন সরকার। বর্তমানে সেই ব্ল্যাকমেল তো চূড়ান্ত পর্যায়ে। এই সমস্যার একমাত্র সমাধান, পিঁপড়ের যখন পাখা গজিয়েছে পুড়ে মরার জন্য, তখন তাদের মরতে দাও। যে হতভাগার দল ভারতের সঙ্গে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে বসে, তাদের পাখা গজানো পিঁপড়ে ছাড়া আর কিছু বলা যায় কি? কিভাবে বাংলাদেশের এইসব উন্মাদদের উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে ভারত? ভারত এমন ব্যবস্থার কথা ভাবছে যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো বাংলাদেশি উন্মাদ সেভেন সিস্টার্স নিয়ে ব্ল্যাকমেল করার কথা স্বপ্নেও না ভাবতে পারে। তার সম্ভাব্য রাস্তা দুটো: বাংলাদেশের রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেয়া, তাহলে মুরগির গলা হয়ে যাবে গন্ডারের গলা। এর সঙ্গে
ত্রিপুরার সীমানা ফেনী নদী বরাবর বঙ্গোপসাগরে জুড়ে দেয়া, তাতে চট্টগ্রাম দখলে এসে যাবে এবং ওয়ান্স ফর অল সমস্যা মিটবে। গার্ডিয়ান অব দ্য ওশান হয়ে যাবে ল্যান্ডলকড। এটা এমন কিছু কঠিন কাজ নয় ভারতীয় সেনার কাছে। গত কয়েক মাস ধরে প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত। এখন সিগন্যাল মিললেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এটা আদৌ কোনো অনৈতিক বা নতুন কাজ নয়। যে কোনো দেশ তার নিজের দেশের স্বার্থে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে এটা করতেই পারে এবং আন্তর্জাতিক আইনেও সেটা বলা আছে। আর সব থেকে বড় কথা, জোর যার মুলুক তার। ইউক্রেনে সেটা ভালো করে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে রাশিয়া। পুতিনের সাম্প্রতিক ভারত সফরের সময় দুদেশের উচ্চ স্তরের প্রতিনিধিরা বিষয়টা নিয়ে চর্চাও করেছেন। এই বিষয়ে আমি আগেও ভিডিও করেছি। ভারত সরকারের শীর্ষ মহলে দুই মতের অনুসারীদের মধ্যে, অর্থাৎ এক দল এখনই যুদ্ধ চাইছে না, সামরিক অভিযান চাইছে না, আর এক দল তারা এই মুহূর্তে সামরিক অভিযান চালিয়ে পিঁপড়ের পাখা একেবারে পুড়িয়ে দেওয়ার, পিঁপড়েকেই পুড়িয়ে দিতে চাইছে। এই দুই মতের অনুসারীদের মধ্যে আলোচনা চলছে, বিতর্ক চলছে। সেই আলোচনায় যে মতটি ফাইনালি গৃহীত হবে সেটাই করবে ভারত। তবে তার জন্য বেশি দিনের অপেক্ষা নয়, এটাও বলে দিলাম।